আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। কাল পোস্টে আমি দিয়েছিলাম যে কালকে সমস্ত বড় সেভেন সিস্টারের সমস্ত সৈন্য সমাবেশ শুরু হয়ে গেছে। এখন আমাদের পূর্বতন সরকার, রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সমস্ত কিছু খোলা দ্বার করে রেখে দিয়েছেন। এসো এসো এসো, মুক্ত বাতাস এসো। এখন দেশের অখণ্ডতার প্রশ্ন এসে গেছে। তাকে বারবার বলা সত্ত্বেও তিনি জমি দেননি এবং তিনি কাঁটাতারের বেড়া বসায় দেবেন না। তার এখানে ভোটের অঙ্ক ছিল। তো এখন সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তন হওয়ার পর সরকার তো জমি দিয়েছে, সে আপনারা খবর পেয়েছেন। শুভেন্দু গতকাল রাতে দিল্লি চলে গিয়েছেন, অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন। যাওয়ার আগে তিনি সেভেন সিস্টারের বর্ডার অঞ্চলের সমস্ত দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিয়েছেন, যেটা আমাদের পূর্বতন রাজ্য সরকার হাত দিতে দেয়নি। কারণ এখানে মায়ানমার থেকে আরম্ভ করে চীনও রয়েছে, আর বাংলাদেশ তো রয়েছেই। এখন পুরোটা যখন কেন্দ্রের হাতে চলে এসছে, ওই বর্ডার অঞ্চলগুলো কেন্দ্রশাসিত হয়ে গিয়েছে, তখন সৈন্য মোতায়েন করার আর কোনো সমস্যা নেই এবং পুরোটা কালকে রাত্রের মধ্যে ঘেরা হয়ে গিয়েছে। অনেকেই আমাকে দীর্ঘদিন ধরে লিখছেন যে ভারত কখনো বাংলাদেশ আক্রমণ করবে না, ভারতের সাহস নেই। আজকেও একজন লিখেছেন বেকার ভয় দেখাবেন না। একটা জিনিস শুনে রাখুন, ভারত যদি এই যুদ্ধটা করে তাহলে করবে শান্তি এবং অখণ্ডতার প্রশ্নে। শান্তি এবং অখণ্ডতার প্রশ্নে ভারতবর্ষ বিন্দু মাত্র আপোষ করে না, জিরো টলারেন্স। এবং এতদিন ধরে যাদের মাথার মধ্যে ঘুরছিল যে ভারতবর্ষ কোনোদিন আক্রমণ করবে না, ভারতবর্ষ যদি আক্রমণ করে তার কতগুলো কারণ আছে। শেখ হাসিনাকে ফেরানোর জন্য কিন্তু এই আক্রমণ নয়, আমি আগেই বলে দিচ্ছি। 71 সালে, আপনারা ইতিহাস তো অনেকে ভুলে গেছেন বা ভুলতে চান ইচ্ছা করে, আপনারা যখন মুক্তিযুদ্ধ হয়েছিল সে সময় ভারত অস্ত্র দিয়েছিল, প্রশিক্ষণ দিয়েছিল এবং ভারতীয় সৈন্য ঢুকে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আপনাদের স্বাধীনতা এনে দিয়েছিল। নইলে আপনারা স্বাধীনতা হয়তো পেতেন, আরো 10 বছর সময় লাগতো, বহু রক্তক্ষয় হতো। কারণ পাকিস্তানকে হারানো সেই সময় কিন্তু আপনাদের সাধ্যের মধ্যে ছিল না। সেই ইতিহাস আপনারা অনেকেই স্বীকার করেন, অনেকেই স্বীকার করেন না। স্বীকার করেন না এমন ম্যাক্সিমাম। যারা স্বীকার করেন না তারা হচ্ছে রাজাকার। সেই সময় পাকিস্তানি সেনাদের তো ধরে আনা হলো, কোমরে দড়ি বেঁধে ল্যাংটো করে ধরে আনা হলো, পেন্ডুলন খুলিয়ে, কিন্তু রাজাকাররা রয়ে গেছিল। এবারে যে যুদ্ধটা আর হবে না, যদি হয় সেটা হবে ওই রাজাকারদের বিরুদ্ধে, পুরো পরিষ্কার করে দেবে। আর ভারতবর্ষের রৌদ্র রূপ আপনারা দেখেননি। আপনাদের মিডিয়ায় কিছু গুলবাজ মিডিয়া ভুল তথ্য পরিবেশন করে দেখিয়েছে যে পাকিস্তান ভারতকে মেরে পাট পাট করে দিয়েছে। আমরা কোথায় কোথায় মেরেছি, কি অবস্থা করেছি, নুরকান থেকে আরম্ভ করে আপনার চাকনালা, যে সমস্ত অঞ্চল ছিল এয়ারবেস গুলোকে ধ্বংস করে দিয়েছি। পাকিস্তানের মানে আকাশ মুক্ত সীমানা হয়ে গেছিল ভারতের জন্য, 3 দিনের জন্য মুক্ত আকাশ হয়ে গেছিল। বলা যায় যে কফি খেতে খেতে আমাদের পাইলটরা গিয়ে কাজকর্ম সেরে দিয়ে এসছে। আর বাংলাদেশ তো হচ্ছে ছোট একটা রাষ্ট্র, তার কোনো নেই সৈন্যবল, তার কোনো নেই অর্থবল। এখন একটা যুদ্ধ লড়তে গেলে যে পরিমাণ গোলা বারুদের সাপ্লাই
এবং যে পরিমাণ সৈন্য লাগে আপনারা বুকে হাত দিয়ে বলুন, সেই পরিমাণ সৈন্য, সেই পরিমাণ গোলা বারুদ বাংলাদেশের স্টকে আছে কিনা। ভারত তো একের পর এক মারবে, আপনারা বড়জোর 24 ঘন্টা লড়বেন, 24 ঘন্টার পর কিন্তু গোলা বারুদ শেষ হয়ে যাবে। পাকিস্তানকে সাহায্য করার জন্য কিন্তু অনেকগুলো দেশ ছিল, আপনাদের সাহায্য করার জন্য একটাও দেশ নেই। এরপর যেটা হবে, আপনারা বাংলাদেশ যখনই রিয়াক্ট করবে এবং গোলা বারুদ চালাবে, স্ফুলিঙ্গ কিন্তু জ্বলছে। এই যে বর্ডার ফেন্সিং নিয়ে এই বিডিআর এবং বিএসএফ এর মধ্যে যে গোলাগুলি চলছে, এটা কিন্তু স্ফুলিঙ্গ। এই স্ফুলিঙ্গ কখন যে বারুদের স্তূপে আগুন লাগিয়ে দেবে সেটা কেউ বলতে পারে না। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, কারণ ভারতের ধৈর্যের বাঁধ একদম শেষ সীমায় চলে এসছে। এই বদমাইশি দেখতে দেখতে একদম শেষ সীমায় চলে এসছে। আর ভারত আমার মনে হয় না খুব বেশি অপেক্ষা করবে। এবার এই যে সৈন্য মোতায়েন হলো না, একদিকে মায়ানমারকে রক্ষা করা, মানে গার্ড করা, আর সরবে না, আর সরবে না। আর হচ্ছে কি আপনার বাংলাদেশ এবং চীন, ডোকলাম যে আমাদের এটা ছিল, আর ডেমচুক বলে একটা জায়গা আছে যেখানে নেপাল, ভারত, চীন এই তিনটে সংযোগ স্থান হচ্ছে ওই ডেমচুক। ওই ডেমচুকেও গতকালকে রাত্রিবেলা হেলিকপ্টার করে সমস্ত সৈন্য নামানো হয়েছে, যাতে চীন ওখান থেকে না কোনো রকম মানে অ্যাকশন নিতে পারে। কারণ চীন এমনিতে কিছু করছে না এখন, কিন্তু চীনকে ভারত ভরসা করে না। তোমার সঙ্গে কথা হচ্ছে, সব হচ্ছে, কূটনৈতিক কথাবার্তা হচ্ছে, ব্যাকডোর চ্যানেলেও কথাবার্তা হচ্ছে, তোমার জন্য মার্কেট খুলে দেবো, হ্যান ত্যান, এই সমস্ত হচ্ছে। এগুলো হচ্ছে কূটনৈতিক পর্যায়ে হচ্ছে। কিন্তু চীনকে বিশ্বাস করা আর সাপকে বিশ্বাস করা কিন্তু দুটোই এক। ফলে চীনকে ভারত সবসময় নজরে নজরে রাখে। এই কারণে ওই ডেমচুকে প্রচুর সৈন্য মোতায়েন হয়েছে, প্রচুর সৈন্য মোতায়েন হয়েছে। এছাড়া বাংলাদেশের ভেতরে এখন একটা যুদ্ধ যুদ্ধ ভাব, কিন্তু আসল যুদ্ধ যখন হবে তখন কিন্তু কেউ থাকবে না, কাউকে পাওয়া যাবে না। তো সেটা যদি হয়, এই স্ফুলিঙ্গ যেটা বর্ডার অঞ্চলগুলোতে ছড়াচ্ছে, সেই স্ফুলিঙ্গ যদি বারুদের স্তূপে আগুন লাগিয়ে দেয়, তাহলে আপনারা রংপুর এবং রাজশাহী লিখে রেখে দিন। এবং কতগুলো এই যে আমি যে কথাগুলো বলছি, শুধু আমি বলছি না, বাংলা চ্যানেলে একমাত্র আমি বলি। আমাদের এখানে যে অন্যান্য চ্যানেলগুলো রয়েছে, আমি কটা দেখাবো, আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা, একটা দেখিয়ে দিচ্ছি। তো এরকম আলোচনা কিন্তু প্রতি কটা চ্যানেলে হচ্ছে, প্রতি কটা। আপনারা হিন্দি চ্যানেল দেখেন না, হিন্দি সোশ্যাল মিডিয়াগুলো ফলো করেন না বলে আপনারা এগুলো জানতে পারেন না। এবার ফেন্সিং ব্যাপারটা কি? এই যে ফেন্সিং হয়, ফেন্সিং কিন্তু সাধারণ ফেন্সিং, কাঁটা তারের ফেন্সিং নয়, এটা ইলেকট্রোম্যাগনিফাইড ফেন্সিং। 100 মিটার ফেন্সিং এর ওজন 35 টন। এবার এমন এমন টেরেন আছে যেখানে এই ফেন্সিং গুলো নিয়ে যেতে প্রচুর অসুবিধে আছে, সেখানে হেলিকপ্টার করে ফেন্সিং গুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, নিচে গর্ত করা হচ্ছে, কত ফুট গভীর আমি বলবো না, সেখান থেকে ঢালাই উঠবে। কারণ আপনাদের তো অনেক বুদ্ধিশুদ্ধি আছে, আপনাদের লোকেরা সমস্ত তলা দিয়ে সুড়ঙ্গ হয়ে আসবে। সেই সুড়ঙ্গ যাতে না করতে পারে তার জন্য একেবারে গভীর করে, কতটা গভীর আমি বলবো না, গভীর করে ঢালাইয়ের বেস তৈরি করা হচ্ছে। এবার
লোহার তার চাল করে যেমন করে ঢালাই করা হয়, ঢালাই করা হচ্ছে। ঢালাই করে তার উপরে প্ল্যাটফর্ম করা হচ্ছে। আমি ছবিও দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন। প্ল্যাটফর্ম করে সেই প্ল্যাটফর্মের ওপরে এই কাঁটা তারে, ইলেকট্রোম্যাগনিফাইড কাঁটা তারের এইগুলো বসবে। এই কাঁটা তারের আগে কিন্তু আর একটা 10 ফুট আগে একটা কাঁটা তারের বেড়া থাকবে, যেটা নন ইলেকট্রিফাইড। যদি ওটাকে ক্রস করে এখানে এসে ঢোকার চেষ্টা করে, মৃত্যু তার অবধারিত। 440 ভোল্ট অলওয়েজ চলবে, মৃত্যু তার অবধারিত। এইবার ধরুন যে সমস্ত ট্রেনগুলো আছে, যেমন আছে তো আপনার জল, যে সমস্ত অঞ্চলে আছে, যে সমস্ত জায়গায় আপনার কাদামাটি আছে, সুন্দরবন আছে, সেই সমস্ত জায়গায় ভিন্ন পদ্ধতি ধরা হচ্ছে। মানে ভিন্ন পদ্ধতি মানে আপনি ঢুকতে পারবেন না। ওই অঞ্চলটা পশুদের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে, কাটা পথ দিয়ে, কাঁটাতার দিয়ে পশুদের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে, তারা যাতে না মরে। আর এদিকে পুরো মাইন বেছানো থাকবে, পুরোটা মাইন বেছানো থাকবে। আপনি যেখানে পা দেবেন সেখানে উড়ে যাবেন। সবে তো মৃত্যু শুরু হয়েছে, 2-4টে চোরাচালানদার মৃত্যু শুরু হয়েছে। এবার যারা যারা এখানে ঢোকার চেষ্টা করবে তারা গুলি খেয়েই মরবে। আর যদি এই গোলাগুলি চলতে থাকে বিএসএফ এবং বিজিবির মধ্যে, তাহলে পরে এই স্ফুলিঙ্গ কিন্তু বারুদের স্তূপে আগুন লাগাবে। আর বারুদের স্তূপে যদি আগুন লাগে, তাহলে পরে আপনার রাজশাহী থেকে আপনার রংপুর দুটোই কিন্তু হাতছাড়া হয়ে যাবে। চট্টগ্রাম কি হবে আমি সেই খবর এখনো পর্যন্ত জানি না। কালকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর বৈঠক হবে। বিশেষ প্যাকেজ চাইছে। অর্থনৈতিক অবস্থা, বাংলার যে অর্থনৈতিক অবস্থা মমতা ব্যানার্জি করে দিয়ে গেছেন, তা একদম ভিখিরি করে দিয়ে গেছেন। এখন 8 লাখ কোটি টাকা মতো দেনা হয়েছে। এখন উন্নয়ন প্রকল্পে কোনো খরচা তখন হতো না, সমস্ত দান ধ্যান, এই সমস্ত মেলা উৎসব, এইসবে করতো, খরচা হতো। তো এই খরচাগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হচ্ছে, দান ধ্যান উৎসব সব বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার আয় কি করে বাড়ানো যায়, আর সরকারের ওই কেন্দ্র সরকারের ধারটা কি করে ওটাকে ওয়াইপ আউট করা যায়, তার জন্য কথাবার্তা হচ্ছে। তার পাশাপাশি রয়েছে বাংলাদেশ, ভারত এবং তার যুদ্ধ পর্যায়ে। প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেলে শুভেন্দু অধিকারী এদিকে যেমন মুভ করবেন, ওদিকে ইস্টার্ন কমান্ড জিওসিএনসি ওখানে পৌঁছে গেছেন, তিনিও গিয়ে সমস্ত কাজকর্ম করবেন। এখন এই ঘটনা কিন্তু ধীরে ধীরে বাড়বে। আপনারা কখনোই মনে করবেন না যে এটা শেখ হাসিনাকে ফেরানোর লড়াই। এটা ভারতের শান্তি এবং অখণ্ডতার লড়াই, যেটা ঢুকে ভারতবর্ষ রাজাকারদের শেষ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ। হঠাৎ কি এমন হলো, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার কিংবা 2024 সালের জুলাই আগস্টে যারা রেজিম চেঞ্জের ছিল, যাদের বলা হয় জুলাই যোদ্ধা, তাদের মধ্যে কেমন যেন একটা ভীতি কাজ করছে, একটা আতঙ্ক কাজ করছে। তাদের অনেকেই দেশ ছেড়ে চলে গেছে কিংবা যাবার চেষ্টা করছে। আবার কেউ কেউ অনুশোচনা, আত্মগ্লানিতে ভুগছে। তারা বলছে যে আমরা প্রতারিত হয়েছিলাম, আমরা বুঝতে পারিনি, আমরা ভুল করেছি। তো আসলে ঘটনাটা কি হয়েছে, আসুন আজকে সেটি বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। গত পরশুদিনের একটা সত্যি ঘটনা দিয়ে শুরু করি। ঢাকার গোপীবাগের ঘটনা। একজন তরুণী, সে রাস্তার পাশে তালের শ্বাস বিক্রি করছিলেন একজন। তো সেখানে গিয়ে সে কয়েকটা তালের শ্বাস খেয়েছে। তালের শ্বাস খাওয়ার পরে ওই বিক্রেতা তার কাছে বলেছে যে টাকা দেন। তা বলেছে কিসের টাকা, তুই আমার কাছে টাকা চাইস, তোর এত বড় সাহস, তুই জানিস আমি কে? আমি জুলাই যোদ্ধা। তো এখন বিক্রেতা তো গরিব মানুষ, উনি চুপ করে আছে। তো আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু এই বিষয়টা খেয়াল করেছে, এবং একজন তরুণী হওয়া সত্ত্বেও আশেপাশের মানুষ যা তাকে কিল ঘুষি শুরু করছে। তুই কিসের জুলাই যোদ্ধা, তুই তালের শ্বাস খাইছিস, তুই টাকা দিবি গরিব মানুষের সাথে, বলে তারে বেদম মায়ের। একটা ছোট্ট ঘটনা, কিন্তু
এটাই জুলাই যোদ্ধাদের বর্তমান অবস্থা। এবং এই জুলাই যোদ্ধারা এদের একটা বড় অংশ 5ই আগস্ট 2024-এর পরে চাঁদাবাজিতে মেতে উঠেছে, মব সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে, এবং যারা চাঁদাবাজি করেছে, মব সন্ত্রাস করেছে, এদের অধিকাংশের ব্যাকগ্রাউন্ড একটু অ্যাসেস করে দেখা গেছে যারা আসলে খুবই অত দরিদ্র পরিবার থেকে এসেছে। এবং মানে তারা এই সুযোগে দে ওয়ান্টেড টু মেক দেয়ার ফরচুন, অনেক টাকা তারা উপার্জন করেছে। এই যে গাজীপুরে একটা মেয়ে সুরভি, সম্প্রতি শুনলাম যে সে নাকি ভারতে গিয়েছিল, সেখানে কোন দেশের ভিসার জন্য চেষ্টা করবে এবং সে বিদেশে চলে যাবে। তো এই সুরভি গ্রেপ্তার হয়েছিল, সে যে বাসার থেকে গ্রেপ্তার হয়েছিল আপনারা দেখেছেন যে কি অবস্থা। সেও নাকি গাজীপুরে ব্যাপক চাঁদাবাজি করেছে এবং তার বিরুদ্ধে 50 কোটি টাকা চাঁদাবাজির ওই অভিযোগ উঠেছিল। তো এই হলো জুলাই যোদ্ধা, এখন তারা বিদেশে চলে যাচ্ছে। এবং এই জুলাই যোদ্ধা নিয়ে ব্যাপক আলোচনা আবার শুরু হবার অন্যতম কারণ হলো যে সম্প্রতি একজন ইনফ্লুয়েন্সার কারিনা কায়সার মারা গেছেন। কারিনা কায়সারের বাবা হলেন ফুটবলার কায়সার হামিদ। তিনি একসময় মোহামেডানে খেলতেন, জাতীয় দলেও খেলতেন, এবং আমাদের যেসব বন্ধুরা মোহামেডানের সাপোর্টার ছিল, কায়সার হামিদ তাদের কাছে হিরো ছিল। কিন্তু পরবর্তীতে কায়সার হামিদের নানান বিতর্কিত কর্মকাণ্ডে তার সেই অবস্থানটি আর আগের মতো নেই, এবং তিনি, তার মেয়ে কারিনা কায়সার, তারা সবাই আলোচনায় এসেছেন এই সম্প্রতি ঘটনায় যে কারিনা কায়সার তার অ্যাকিউট লিভার ফেইলিওর ডেভেলপ করেছিল। এবং কারণ সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো না, শুধু বলবো যে কারিনা কায়সার অসুস্থ ছিল, তার চিকিৎসার জন্য ক্রাউড ফান্ডিং করেছে তার বন্ধুরা, এবং আলটিমেটলি সে ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য গিয়েছিল। তার লিভার ট্রান্সপ্লান্ট করবার কথা ছিল, সেটি হয়নি, সে মারা গেছে। এবং ওই ভেলোরের ওই ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে আমি পড়াশোনা করেছি কিছুদিন, সো ওই জায়গাগুলো আমি চিনি খুব ভালো করে। তো কারিনা কায়সারের বিষয়ে যেহেতু আসলো এবং তাকে কেন্দ্র করে এই জুলাই যোদ্ধা, এবং তখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশে বিদেশে কারিনাকে কেন্দ্র করে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এবং যে এই তাহলে সেই কারিনা কায়সার যাকে আওয়ামী লীগের যে রিসার্চ অর্গানাইজেশন CRI, তারা লেটস টক একটা অনুষ্ঠান করতো, সেইখানে তারা তাকে একেবারে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গিয়েছিল। আমাদের CRI এর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, বা সেই সময় অনেকে, তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সারদের খুব মূল্য দিত এবং তাদের সে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত অ্যাক্সেস তৈরি করে দিত। কিন্তু ইনফ্লুয়েন্সাররা কোন রাজনৈতিক আদর্শ ধারণ করে কিংবা তাদের ডলার দিয়ে কেনা যায় কিনা, এগুলো কিন্তু কোনো বাজ বিচার ছিল না। কিন্তু আজকে দেখলাম যে কারিনা কায়সার মারা গেল। কারিনা কায়সারের মৃত্যুর পরে তাকে নিয়ে যে পরিমাণ ট্রল করা হয়েছে, এবং জুলাই যোদ্ধা শব্দটা এখন আসলে একটি গালি হয়ে গেছে, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে কারিনা কায়সারের মা বলতে বাধ্য হয়েছে যে আমরা জুলাই যোদ্ধা না। মানে জুলাই যোদ্ধাটা একটা গালি, এটা একটা কলঙ্ক আর কি। সো এই কলঙ্কের দাগ কেউ আর গায়ে নিতে চাচ্ছে না। তারা গণভবনে চুরি করে ছিল বলে যে ভিডিও আমরা দেখেছিলাম, সেটাও তারা অস্বীকার করে বলছে যে না, এটা আমরা বাইরে শুট করেছি, আমরা গণভবনে যাইনি। যা হোক, চুন্নি, চোর, পুরা ফ্যামিলির উপর একটা ট্যাগ লেগে গেছে। তো এই হলো মানে কারিনা কায়সার। আমি এই নামটা আগে শুনিনি, এটা আমার হয়তো বয়সের কারণে কিংবা আমি হয়তো এইসব বিষয় তো খোঁজও রাখিনি, কিন্তু আমি একটি কষ্ট পেয়েছি। গতকাল ঢাকা থেকে একজন মা আমাকে একটা ছোট্ট ক্লিপ পাঠিয়েছে, সেটাও এই কারিনা কায়সারের, এবং সেখানে দেখলাম যে কারিনা কায়সার একজন মাকে কিভাবে ট্রল করেছে। এবং আসসালামু আলাইকুম দেশবাসী, আমি আজ একটি মা হয়ে এই প্রথম আপনাদের কাছে এসেছি। আমার মেয়ে নারাজ শারমিন অনেক ভালো মাঠে খেলে, কিন্তু আমাদের কিছু পারিবারিক সমস্যার কারণেও এখন মাঠে খেলতে যেতে পারতেছে না। ওর হাঁটুতে সমস্যা, ও রাতে ঘুমালে ও ঘুম পায়, অনেকক্ষণ না খেয়ে থাকলে ওর খিদা লাগে। ওর তুমি বলো, দেশবাসী বন্যা হয়েছে, আমাকে টাকা পাঠা। এছাড়াও আপনারা দেখেছেন যে সক্রেটিস মাহফুজ, এই ইউনূস সরকারের
যে ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং যাকে ডক্টর ইউনূস বিল ক্লিনটনের সামনে নিউ ইয়র্কে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই মাস্টার মাইন্ড মাহফুজ দুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে আওয়ামী লীগ তো সেদিনই ফিরেছে যেদিন মপতন্ত্র কায়েম হয়েছে, আওয়ামী লীগ তো সেদিনই ফিরেছে, হ্যাঁ, যেদিন ছাত্ররা 24কে 71-এর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এসব অনেকগুলো দীর্ঘ একটা স্ট্যাটাস দিয়েছে। কিন্তু এই মাহফুজ যখন দায়িত্বে ছিল তখন কিন্তু এই মপতন্ত্রের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেনি। তখন কিন্তু সে এই 24কে গ্লোরিফাই করার চেষ্টা করেছে। তার আপন ভাইকে রেড ক্রসের বোর্ডে ঢুকাইছে, আরেক ভাই ইলেকশন করে হারছে। তো এখন যেহেতু কোথাও নেই, নিজেকে আলোচনায় রাখবার জন্য এইসব স্ট্যাটাস দিচ্ছে। কিন্তু এই মাহফুজদেরও বিশ্বাস করবার কোনো কারণ নেই। কিন্তু আমি এই শেষে আবার সেই কারিনা কায়সারের কাছে ফিরে যাব। এই যে দেখতে চকচকে, হ্যাঁ, এইসব নাম জানা মানে চিনি না জানি না, কিন্তু ইনফ্লুয়েন্সার আয়না যে আমরা এদের মাথায় তুলে নাচছি, এই কাজটা যদি আমরা আমাদের পরীক্ষিত কর্মীদের দিয়ে করতাম, ছাত্রলীগের যুবলীগের, তাহলে তারা এখন তো এমনি কিছু না পেয়ে জীবন দিচ্ছে, তাহলে সেইটা হতো তাদের জন্য একটা রেওয়ার্ড। এবং আজকে তারা এই যে হাসতে হাসতে জীবন দিচ্ছে, যে কোনো নির্যাতন সহ্য করছে, তখন সেটা আরো জাস্টিফাইড হতো। তো এটা একটা সব রাজনৈতিক দলের জন্য একটা শিক্ষা, যে বাইরের কাকে এই চকচক করিলেই শোনা হয় না। রাজনীতিতে আপনি তাকে নিয়ে আগাবেন যার আপনার দলীয় আদর্শের প্রতি একটা কমিটমেন্ট আছে, এবং সেই কমিটমেন্টবিহীন ইনফ্লুয়েন্সাররা আপনারা মাথায় তুলে নেচে এখন হাতে হাতে ফলাফল পাচ্ছেন, তাদের কাউকে পাওয়া যাচ্ছে না। এবং একটা ছবি দেখলাম ফেসবুকে, মাহিম আহমেদ নামে একজন ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্র, এবং সেও নাকি ইনফ্লুয়েন্সার। তার বাসায় গিয়েছে বর্তমানের যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত আছেন বেন ক্রিস্টেনসন, তিনি হঠাৎ করে লাঞ্চে গেছেন। তো এখন সভাপতি এটা নিয়ে আলোচনা হচ্ছে যে এত বড় একটা দেশের রাষ্ট্রদূত একটা সামান্য ছাত্রের বাসায় কেন গেলেন। দুটো ব্যাখ্যা আমি পেয়েছি। একটা হলো যে কারণে আজকের এপিসোডটা করছি, যে জুলাই যোদ্ধা ইনফ্লুয়েন্সাররা ব্যাপক আতঙ্কে আছে, এরা মানুষজনের ঘৃণায় বাস করতেছে, রাস্তাঘাটে মানুষজন এদের ডাকাডাকি করে, সুযোগ মতো পাইলে এরাই এখন মবের শিকার হচ্ছে। তো এখন এই রাষ্ট্রদূত এদের বাসায় গেছে একটা মেসেজ দিতে যে তোমরা ভয় পেও না, আমরা তোমাদের সাথে আছি। আরেকটা ব্যাখ্যা যেটা পেয়েছি, যে এই ডিপ স্টেট বা এই বেন ক্রিস্টেনসনরা আবার নতুন করে একটা ভোট পাকানোর চেষ্টা করছে, এবং সেই কারণে তারা এই ধরনের ইনফ্লুয়েন্সারদের আবার অর্গানাইজ করার চেষ্টা করছে। কিন্তু ব্যাপকভাবে সেই আগের মতো সাড়া আর পাওয়া যাচ্ছে না। এবং একটা শ্রেণী, বিশেষ করে শিল্পী যারা আছে, তাদের মধ্যে এই অগাস্টের 5 তারিখে যে উল্লাস দেখা গিয়েছিল, 4 তারিখে যা বিক্ষোভ দেখা গিয়েছিল, এখন তারাও রিয়েলাইজ করছে যে দে মেড এ হিউজ মিস্টেক। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।